ফার্মাকোকাইনেটিক ক্লাসের আজকের ক্লাস ডিস্ট্রিবিউশনের শেষ ক্লাস। Distribution is another important component of pharmacokinetic. We have discussed the absorption and bioavailability, bioequivalence, area under the curve, and how to calculate the bioavailability. এইগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা আমাদের ডিস্ট্রিবিউশনের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন and how to calculate the volume of distribution, plasma half-life, what is the importance of plasma half-life, calculation of plasma half-life, steady state concentration, loading dose, maintenance dose, etc. তো এইগুলো আমরা ছোট ছোট করে আলোচনা করেছি এবং ক্যালকুলেশনগুলো ওখানে যেটা পিডিএফ দেওয়া আছে লেকচার সেখানে পাওয়া যাবে, প্রত্যেকটারই আলাদা করা আছে। আমি এই ক্লাসেরই কমেন্ট সেকশনে, এই ভিডিওটার কমেন্ট সেকশনে আগের ক্লাসের পিডিএফটা অ্যাড করে দিব। তো বায়োঅ্যাভেলেবিলিটি আমরা বলতে যেটা বুঝি, বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ ড্রাগ that is being absorbed from a given dosage form and is made available to the site of action. Is called bioavailability of that particular form. তাহলে এই যে একটা কঠিন ডেফিনিশন, এটাকে আমরা সহজ করে পড়ব। আমরা প্রত্যেকটা জিনিস একটু ভেঙে ভেঙে যদি আলোচনা করি, তাহলে বায়ো দ্যাট ইজ ইনসাইড দ্য বডি, দ্যাট ইজ লিভিং অর্গানিজম, আমরা লিখেছি এখানে লিভিং অর্গানিজম, and availability that is to make available for action. খুব সিম্পলি তাহলে আমরা যদি বলি বায়ো অ্যাভেলেবিলিটি, এত বড় ডেফিনিশন আকারে আমি বুঝে বলতে বা আমি যদি এটা রিয়েলাইজ করতে না পারি, তাহলে আমি বায়ো অ্যাভেলেবিলিটি কেন পড়ছি, এটার ইম্পর্টেন্স কি, কাইনেটিক্সের এই পোর্শনটার কি সিগনিফিকেন্স, সেটা আমি বুঝতে পারবো না। তাহলে আমি বায়ো কথাটার অর্থ বলছি কি লিভিং অর্গানিজম অ্যান্ড অ্যাভেলেবিলিটি টু মেক অ্যাভেলেবল ফর অ্যাকশন। আচ্ছা, এখন তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি আমরা বলছি যেটা অন্য ইয়েতে যদি আমরা বলি একটু ভেঙে, এটা আমরা বলছি কি দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্ব ফ্রম ইস ডোসেজ ফর্ম। তাহলে এখানে তিনটা জায়গায় আন্ডারলাইন করেছি, তিনটা জায়গা কি রেট, এক্সটেন্ট অ্যান্ড ডোসেজ ফর্ম। তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি আমরা বলছি দ্য রেট অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্ব ফ্রম ইটস ডোসেজ ফর্ম। থার্ড আমাদের কি ডোসেজ ফর্ম। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটিতে আমরা তিনটা কথা বুঝে নেই আগে। রেট মানে আমরা বুঝতে পারছি একটা পার্টিকুলার টাইমে, এটা সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, এটা ঘন্টায়। তাহলে এই একটা টাইমের মধ্যে এক্সটেন্ট দ্যাট ইজ কি অ্যামাউন্টেড ড্রাগ, তাহলে একটা পার্টিকুলার টাইমে, একটা গিভেন টাইমে কি অ্যামাউন্টেড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্ব ফ্রম ইটস ডোসেজ ফর্ম। এই ডোসেজ ফর্মটা কি হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসেস হতে পারে। সলিড যদি হয় তাহলে আমরা এটা কি ট্যাবলেট ফর্ম, সাপোজিটরি মানে ওরালি দিতে পারি, সাপোজিটরি পারেক্টালি দিতে পারি। আমরা এটা লিকুইড হতে পারে, লিকুইড আবার দুইভাবে অ্যাম্পুলে ইঞ্জেকশন আকারে পাওয়া যেতে পারে, আবার সিরাপ আকারে মুখেও দেওয়া যায়। তাহলে ওরাল হতে পারে, প্যারেন্টাল হতে পারে। গ্যাসেস যদি হয় তাহলে আমরা জানি এটা ইনহেলেশন ফর্মে আমরা এই ডোসেজ ফর্মগুলো ইউজ করি। তাহলে আমরা বলছি যে টাইম and extent of drug absorbed from its dosage form, সেটাকে আমরা বলছি বায়ো অ্যাভেলেবিলিটি। আচ্ছা, তাহলে এই যে বায়ো অ্যাভেলেবিলিটি আমরা ডেফিনেশনটা জানলাম, এই বায়ো অ্যাভেলেবিলিটি আমরা বলছি যে বায়ো অ্যাভেলেবিলিটি আমরা আসলে যে কিসের উপর ডিপেন্ড করবে এই বায়োঅ্যাভেলেবিলিটি, ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে একটা হলো তার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটা কোন রুটে দিচ্ছি। যেমন আইভিতে যদি দিই তাহলে 100%, আইভি ইঞ্জেকশনের মাধ্যমে দিলে 100% বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পাই একটা ড্রাগের। তারপরে তার সলিবিলিটি, যেমন লিপিড সলিবিলিটি যদি হয় তাহলে মানে কি বলে লার্জলি হাইড্রোফোবিক ড্রাগগুলোর বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পাবো বেশি। ডোসেজ ফর্ম অফ দ্য ড্রাগ যেটা বললাম একটু আগে, যেটা সলিড, লিকুইড নাকি গ্যাসেস, ভাস্কুলারিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ক্যারেক্টার অফ দ্য এক্সিপিয়েন্ট, এক্সিপিয়েন্ট কি আমরা জানি যে এক্সিপিয়েন্ট হলো ইউজড উইথ ইনগ্রেডিয়েন্ট, মানে ড্রাগের ইনগ্রেডিয়েন্টের সাথে যে যা ইউজ করা হয় আদার দ্যান ড্রাগ, সেটাকে আমরা বলি কি এক্সিপিয়েন্ট। তাহলে এর ক্যারেক্টারের উপরেও ডিপেন্ড করে কি বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটা ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বায়ো, আমি এখানে কি লিখেছি বায়োঅ্যাভেলেবিলিটি ক্যালকুলেশন লিখেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ ওরাল, দ্যাট ইজ আমি ওরাল রুটে
যে ড্রাগটা দিব এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা একটু পরে আলোচনা করবো। অ্যান্ড এরিয়া আন্ডার দ্য কার্ভ আইভি, এই হলো তার কি ক্যালকুলেট করার ফর্মুলা। আচ্ছা, তো এখন আমরা বলছি যে ওরাল রুটে যদি একটা ড্রাগ আমরা দেই, সে ইটস এ ট্যাবলেট হ্যাভ গিভেন ইন ওরাল রুট। সো এটা যখন প্রথমে জিআইডিতে যাচ্ছে তখন এই ট্যাবলেটটা প্রথমে কি হবে, ছোট ছোট পার্টিকেলে ভাঙবে, আমরা বলছি ডিসইন্টিগ্রেশন হবে প্রথমে এটা, তারপরে এটা কি হবে স্টমাকের জিআইডির অন্যান্য ইয়ের সাথে মিশে এটা কি হবে ডিজলভ ফর্ম করবে, গ্যাস্ট্রিক জুস ইত্যাদির সাথে মিশে এটা ডিজলভ ফর্ম হবে, তাহলে একটা কমপ্লেক্স তৈরি করবে। আচ্ছা, তা ডিজলভ হওয়ার পরে এটা এখন আস্তে আস্তে করে ইন্টেস্টাইনে গিয়ে স্মল ইন্টেস্টাইনে গিয়ে তারপরে এটা কি অ্যাবজর্ব হবে ব্লাডে। তাহলে একটা ড্রাগ আমি দিলাম এখানে, তার রুটটা ওরাল, তাহলে এই ড্রাগটা এসে এই যে কতগুলো স্টেপ পার হলো, ডিসইন্টিগ্রেশন, দেন ডিসলিউশন, দেন এই লম্বা পথটা গিয়ে তারপরে সেটা অ্যাবজর্পশন হয়ে আমার এখন সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবল। তাহলে এই লম্বা পথটা পাড়ি দিতেও যতটুকু ড্রাগ আমি দিয়েছিলাম সেই পরিমাণ আমি কি পাবো না, কোথায় অ্যাভেলেবল ফর অ্যাকশন, আমি সেই অ্যামাউন্ট পাবো না। তাহলে আমরা বলছি যে টাইম, এই যে টাইম অনেকগুলো টাইম লাগে টু এক্সটেন্ড দ্যাট ইজ অ্যামাউন্ট পাচ্ছি না, কেন ফর ইজ ডোসেস ফর্ম, আমি কি ডোসে দিয়েছি সলিড ডোসে ওরাল রুট, তাহলে রুট একটা ফ্যাক্টর, ডোসেস ফর্ম একটা ফ্যাক্টর। আচ্ছা, কথাগুলো আমরা মিলিয়ে নিই, পরে আমরা একসাথে করবো। আচ্ছা, তাহলে ওরাল রুট আমি লিখেছি নেভার 100%, কি বায়ো অ্যাভেলেবিলিটি কখনোই 100% হবে না কোন রুটে, ওরাল রুটে। কেন হবে না, তার প্রথম কারণ হলো এটা। আচ্ছা, তারপরে এখন ওই সেম ড্রাগটাকে আমি যদি কি ফর্মুলেশন চেঞ্জ করে দিই, আমি ড্রাগ একই কি চেঞ্জ করে দিলাম তার ডোসেস ফর্ম, এখন আমি কি কি ডোজে দিব এটাকে লিকুইড, লিকুইড আমি কি বললাম যেটা ওরাল হতে পারে, সিরাপ প্যারেন্টেরাল দিতে পারে আমি, অ্যাম্পুলের ইনজেকশন। তাহলে আমি যদি এটা আইভি রুটে দেই, আইভি রুটে ডিরেক্টলি, তাহলে সরাসরি আমি এটাকে সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ডিরেক্টলি একটা ড্রাগ আমি সিস্টেমে পাঠিয়ে দিলাম, সেই ড্রাগটা অবশ্যই ইন্ট্রাভেনাস রুটে আমি যখন দিলাম তাহলে 100% বায়ো অ্যাভেলেবিলিটি তার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলছি যে যে একই ড্রাগ যদি আমি ওরাল রুটে দিই তাহলে তার 100% বায়োবিলিটি কখনোই পাবো না, এবং সেই ড্রাগটাকে যদি আমি আইভিতে দিই তাহলে 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাবো। অর্থাৎ আমি সিস্টেমে সরাসরি পাঠিয়ে দিচ্ছি, তো ইন্ট্রাভেনাস হতে পারে, ইন্ট্রাকার্ডিয়াক হতে পারে, এরকম আমি সরাসরি সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা ড্রাগের 100% বায়ো অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এখন আমরা বলছি যে কি যে এই যে দুটো ড্রাগ, এই বায়ো অ্যাভেলেবিলিটির যে ফ্যাক্টর যেটার উপর ডিপেন্ড করে যে আমি কোন রুটে দিব, ডোসেস ফর্ম কি, এটা আমরা ক্যালকুলেশনের সময় দেখেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ ওরাল, এরিয়া আন্ডার দ্য কার্ভ আইভি। এখন আমরা এই জিনিসটা বুঝে নিই। আচ্ছা, এখানে আমরা দুটো, এটা যদি এক্স অ্যাক্সিস ধরি আর এটা ওয়াই, তাহলে আমরা বলছি যে এটাকে আমি টাইম, এইটাকে এক্স অ্যাক্সিসকে আমি বলছি যে টাইম, আর এই ওয়াইকে আমি ড্রাগ কনসেন্ট্রেশন ইন প্লাজমা যদি ধরে প্লট আঁকার চেষ্টা করি, তাহলে এখন আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ, তার মানে আমাকে একটা এরিয়া লাগবে কার মধ্যে, কার্ভের মধ্যে। এখন আমি কার্ভ একে বোঝার চেষ্টা করব কোন এরিয়াটা আমার সেই কার্ভের মধ্যে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকসেপ্টেবল কার্ভ। আচ্ছা, তাহলে এখন দুটো কথা লিখেছি কি মিনিমাম, একটা হলো MEC, দ্যাট ইজ দ্য মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, আর একটা কি লিখেছি MSC, দ্যাট ইজ ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। তাহলে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন আমরা বলছি যে সেই ইফেক্টিভ কনসেন্ট্রেশন, সেই কোয়ান্টিটি ড্রাগ তত হ্যাঁ সেই পরিমাণ ড্রাগ যেটা হলো সেই মিনিমাম ইফেক্টটা স্টার্ট হবে জাস্ট অ্যাকশন শুরু করার জন্য, জাস্ট অ্যাকশনটা শুরু করার জন্য, জরুরি না যে তার পুরো তার ইফেক্টটা দিতে হবে। হ্যাঁ, তাহলে সেই মিনিমাম ইফেক্টকে আমরা বলছি যেটা শুরু করতে জাস্ট মানে স্টার্ট দ্য অ্যাকশন, সেটাকে আমরা বলছি যে
মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন। আরেকটা আমরা কি দিয়েছি, আরেকটা দিয়েছি সেটা হলো কি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে ওই একই ড্রাগের কতটুকু কনসেন্ট্রেশনকে সেফ বলা যাবে, মানে সেফ বলা যাবে যাকে আমরা ইউজ করব। হ্যাঁ, তাহলে থেরাপিউটিক অ্যাক্টিভিটি বেশি হবে ইন কম্প্যারিজন টু সাইড ইফেক্ট। এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনটা আমি বলছি যে থেরাপিউটিক অ্যাক্টিভিটিটা বেশি হবে ইন কম্প্যারিজন টু সাইড ইফেক্ট, সেই কনসেন্ট্রেশনকে আমরা বলছি কি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, তখনই আমরা তাকে সেফ বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে লাইনটা রেখেছি, এই লাইনটা আমরা বলছি কি মিনিমাম যে ইফেক্টটা, মিনিমাম ইফেক্ট যতটুকু স্টার্ট হওয়ার জন্য যে মিনিমাম ইফেক্ট ইফেক্টিভ কনসেন্ট্রেশন লাগবে, তাহলে এই লাইনটা হলো সেই এমইসি, আর এমএসসি আমরা বলছি ম্যাক্সিমাম কি সেফ কনসেন্ট্রেশন। এখন তাহলে একটা ড্রাগ এই লাইনকে ক্রস করবে, না হলে তো তার ড্রো মানে কি স্টার্ট হবে না অ্যাকশন। আচ্ছা, এখন কিন্তু এই লাইনকে ক্রস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, যদি এই লাইনকে ক্রস করেই ফেলে তাহলে কি হবে, তার থেরাপিউটিক অ্যাক্টিভিটি কম হয়ে যাবে, সাইড ইফেক্ট বেশি হবে। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেবল নয় আমাদের। তাহলে আমাদের ড্রাগকে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এবং ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন এই দুটোর মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ এটা মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনের উপরে থাকতে হবে, মানে সেই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন প্রডিউস করতে পারবে, এটার উপরে থাকতে হবে, এবং এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের নিচে, এই লাইনের নিচে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। হ্যাঁ, এটাকে আমরা বলি থেরাপিউটিক উইন্ডো। তাহলে এই রেঞ্জটাকে আমরা বলছি দিস ইজ আওয়ার থেরাপিউটিক উইন্ডো। উইন্ডো মানে কি, জানালা, তাই তো? তাহলে এইটা আমার কি থেরাপিউটিক উইন্ডো, সেই থেরাপিউটিক উইন্ডো, এই থেরাপিউটিক উইন্ডোতে আমি ড্রাগকে চাই। হ্যাঁ, এটা আমার অ্যাকসেপ্টেবল রেঞ্জটাকে আমি বলছি দিস ইজ দ্য থেরাপিউটিক উইন্ডো, যেটাকে বা থেরাপিউটিক ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে এই আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জে চাই একটা ড্রাগকে, এই দুটার মাঝখানে যেন থাকবে, এটা এই লাইন ক্রস না করে, এবং এই লাইনকে সে অবশ্যই ক্রস করতে হবে। এটা কোন লাইন, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন কে অবশ্যই ক্রস করতে হবে। কাকে ক্রস করতে যাবে না, করা যাবে না, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। তাহলে এই দুটোর মাঝখানে আমার থাকতে হবে ড্রাগকে, এবং সেই রেঞ্জটাকে আমি বলছি থেরাপিউটিক উইন্ডো, থেরাপিউটিক ইন্ডেক্স। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি যে তাহলে এখন একটা ড্রাগ আমি দিলাম, আগে আমি ওরালের কথা বলি। হ্যাঁ, ওরালে আমি একটা ড্রাগ যদি দেই, তাহলে এই ড্রাগটা দেওয়ার পরে দেখা গেল যে এই ড্রাগটা দিলাম আমি, এটা হলো কি স্টার্টিং পয়েন্ট আমার। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু টাইম, এটা তাহলে আমি এটা ভাগ করে নিলাম যে এটা মিনিট হতে পারে, ঘন্টা হতে পারে। হ্যাঁ, তাহলে এভাবে মিনিটস আওয়ার্সে আমি টাইমটাকে দেখলাম, এবং এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্লাজমা, এটা আমরা আগে বলেছি। তাহলে আমি একটা ড্রাগ মুখে দিলাম, সেই ড্রাগটা পৌঁছে তার অ্যাকশন প্রডিউস করে এলিমিনেট হয়ে গেল। তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দিস ইজ দ্য এলিমিনেশন পয়েন্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনের মধ্যেই আছে, তার মানে এই ড্রাগটাকে আমরা বলছি যে তার মিনিমাম ইফেক্টিভ মানে অ্যাকশন শুরু করার জন্য, জাস্ট স্টার্ট করার জন্য যে দরকার, সেই ইফেক্টটা সে প্রডিউস করতে পারে, বাট সে এই লাইনে গেল না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা আমার কার্ভ গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা প্লট আমি পেয়েছি যে ওরালি আমি যদি দিলাম, তাহলে পরে সেটা একটা নির্দিষ্ট সময় পরে তার অ্যাকশন প্রডিউস করে এলিমিনেট হয়ে গেল বডি থেকে। হ্যাঁ, এখন এইটা কোথায় আসেনি, থেরাপিউটিক উইন্ডোতে আমার এই ড্রাগ পেলাম না আমি। আচ্ছা, তারপরে আমি বলছি যে এই একই ড্রাগ এখন আমি কি করব, মানে একই ড্রাগকে আমি বলছি যে ওরাল রুটেই
আমি যখন এই ড্রাগটা দিচ্ছি তখন আরেকটা, মানে একই ড্রাগ না, আরেকটা, সেটা হলো কি করলো, এই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এই লাইনকে তো ক্রস করলোই, সে গিয়ে এইরকম করে এলিমিনেট হলো। ঠিক আছে, তাহলে তার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এলিমিনেশন সেম, পয়েন্ট সেম, কিন্তু সেটা কি করেছে, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনের লাইনকে ক্রস করেছে, বাট এটা কাকে ক্রস করেনি, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন এই লাইনকে সে ক্রস করেনি। আচ্ছা, এখন আমি যদি এরকম হয় যে আমি ড্রাগটা শুরু করলাম, যে অ্যাডমিনিস্টার করার পরে এই ড্রাগটা এই গিয়ে এমএসসি কে ক্রস করে সেম এলিমিনেশন পয়েন্টে আসলো। আচ্ছা, তাহলে এখন আমি বলছি যে এটা কি করলো, এটা যখনই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন এই লাইনকে ক্রস করে গেল, তখনই সে কি করবে, এখন সে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এখন সে টক্সিক ইফেক্ট, যা যা আমরা বলি আর কি, সাইড ইফেক্ট, সব কিছু সে প্রডিউস করতে শুরু করবে when it cross the maximum safe concentration line। তাহলে আমরা বলছি যে আমি যদি একটা প্লট আঁকি, প্লট, হ্যাঁ, তাহলে আমি একটা প্লট আঁকবো, কি প্লট, যে আমি বলছি যে একটা টাইম, নির্দিষ্ট টাইম, আমি 2 ঘন্টা পরে যদি এটা কনসেন্ট্রেশন মাপি, 2 আওয়ার্স, হ্যাঁ, 2 আওয়ার্সের মধ্যে, তাহলে এই ড্রাগটা তার কত সময়ের মধ্যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছেছিল, এইটা যদি আমি আঁকার চেষ্টা করি একটা প্লট, তাহলে সেটাকে আমি বলছি কি টি ম্যাক্স, টি ম্যাক্স। আচ্ছা, টি ম্যাক্স দ্যাট ইজ টাইম, মানে টি মানে টি ফর টাইম ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ইফেক্ট মানে করেসপন্ডিং টু ম্যাক্সিমাম ইফেক্ট তার কোন টাইমের মধ্যে প্রডিউস করছে, সেটাকে আমি বলছি কি টি ম্যাক্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই টাইমের সাথে যদি করেসপন্ডিং একটা গ্রাফ, আমি গ্রাফটা প্লট করি, তাহলে পিক পয়েন্টে কি 2 আওয়ার্স পরে যে টাইম ম্যাক্সিমাম ইফেক্টিভ ডোজ যেটা শো করবে, সেটা হলো আমার টি ম্যাক্স, তাই তো। তাহলে এখন আমরা বলছি যে ওরালি আমি দিয়েছিলাম, তাহলে এটা এই লাইনকে ক্রস করেনি, এই লাইনকে ক্রস করেনি, এর নিচেই ছিল বা এই লাইন বরাবর ছিল। আমরা যখন আরেকটা ড্রাগ দিলাম, তখন দেখলাম যে এই কার্ভটা, তাহলে এটা আমার কাজ হবে না, আমরা বলছি যে তাকে কি করতে হবে, ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করতে হবে, মানে তার পিক পয়েন্টে গিয়ে 2 ঘন্টা পরে সে ম্যাক্সিমাম যে ইফেক্টটা শো করবে, কিন্তু এটা সে এই সময়ের মধ্যে সে ইফেক্টটা ম্যাক্সিমাম করতে পারে নাই, তাহলে এই ড্রাগটাতে আমার কাজ নেই, তাই তো। আচ্ছা, এখন আমরা বলছি যে সেকেন্ড যে কার্ভ আমার, সেই কার্ভটাতে আমরা বলছি যে এটা থেরাপিউটিক উইন্ডোর মধ্যে আছে, কোনটা, এটা, তাহলে এই ড্রাগটাতে আমার কাজ আছে, এই প্লট আমার, এই কার্ভটা আমার জন্য অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তারপরে আমরা বলছি যে এটা আমরা কি পাচ্ছি এখানে, অ্যাডভার্স ইফেক্ট, টক্সিসিটি, এগুলো পাচ্ছি, তাহলে আমার এটাও অ্যাকসেপ্টেবল না। তাহলে আমার কাছে এরিয়া আন্ডার দ্য কার্ভ দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, এটা, তাই তো। তাহলে এখন আমরা কি বলছি, যেটা আমরা এখানে একটা প্লট আঁকবো। আচ্ছা, তাহলে এই যে আমি যদি এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ এটাকে বলতে চাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ এখন যদি আমি আঁকতে চাই, তাহলে কি এই এরিয়াটা আমার কোথায়, 2 ঘন্টা পরে যে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করেছিল, দ্যাট ইজ আওয়ার অ্যাকসেপ্টেবল রেঞ্জ অ্যান্ড শোজ দ্য থেরাপিউটিক উইন্ডো। তাহলে আমার এটা হলো এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর দিস ড্রাগ। আচ্ছা, এখন আমরা বলছি যে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা আমার কেন লাগবে, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ কেন লাগবে, ফর ক্যালকুলেশন অফ বায়ো অ্যাভেলেবিলিটি। আচ্ছা, তো এখন বায়ো অ্যাভেলেবিলিটি আমি জানবো কেন, এটা সিগনিফিকেন্সটা বা কি, কেন এত কষ্ট করে আমরা এই ক্যালকুলেশনে কেটে শিখছি। তো বায়ো অ্যাভেলেবিলিটি হলো যে, আমরা তো বললাম যে এটার কিছু কি আছে,
বায়ো অ্যাভেলেবিলিটি এক একটা ড্রাগের এক এক, যেমন যেটা ডিগক্সিন এর বায়োঅ্যাভেলেবিলিটি হলো 62% পরীক্ষা দেওয়া হলো, তাহলে এটা কি মিন করে? তোমাকে যদি লিখতে বলা হয় তাহলে তুমি কি লিখবে? যে বায়ো অ্যাভেলেবিলিটি ডিগক্সিনের 62% তুমি কি করে ক্যালকুলেট করেছো, তাই তো? তাহলে এটাও কি বোঝাচ্ছে যে একটা পেশেন্ট যদি ওরালি 250 মিলিগ্রাম অফ ডিগক্সিন নেয় তাহলে 20 তার হলো কত 62%, তার মানে এটাকে তুমি 250 মিলিগ্রামের 62% করবে, দ্যাট ইজ 155 মিলিগ্রাম, ড্রাগ উইল রিচ দ্য সিস্টেমিক সার্কুলেশন। আচ্ছা, তাহলে এই বায়োঅ্যাভেলেবিলিটিটা আমরা জানা দরকার কেন, সিগনিফিকেন্সটা কি? তো বায়োঅ্যাভেলেবিলিটি আমি শিখবো এই জন্য ফর কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট ফর্মুলেশন অফ দ্য সেম ড্রাগ, for comparison different formulation of same drug produced by the different pharmaceutical companies এক একটার এক এক রকম বায়োঅ্যাভেলেবিলিটি হতে পারে। ফর্মুলেশন যখন একই ড্রাগে যখন ডিফারেন্ট ফর্মুলেশন হয় তখন আমার এটা কম্পেয়ার করার দরকার হয়। আচ্ছা, এখন আরেকটা টার্মের সাথে আমি একটু পরিচয় করে দিই, দ্যাট ইজ বায়ো ইকুইভ্যালেন্স। বায়ো ইকুইভ্যালেন্স আমরা ডিস্ট্রিবিউশনের এই আগের ক্লাসের সাথে এটা কন্টিনিউশনে আমরা যা জানলাম, দ্যাট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি। এটাকে আমরা কি বলি, মানে বলতে খুব সিম্পলি কি বুঝি, ডেফিনেশন তো অনেক কঠিন। তাহলে আমরা বলছি বায়ো দ্যাট ইজ লিভিং অর্গানিজম, অ্যাভেলেবল দ্যাট ইজ টু মেক অ্যাভেলেবল ফর অ্যাকশন। আমরা বলছি দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবসর্ব ফ্রম ইটস ডোসেজ ফর্ম, তার মানে কোন টাইমের ভিতরে কত অ্যামাউন্টে সলিড, লিকুইড আর গ্যাসেসের কতখানি অ্যাবসর্ব হচ্ছে সেটাকে আমরা বলতেছি বায়ো অ্যাভেলেবল টু মেক অ্যাভেলেবল ফর অ্যাকশন। এখন বায়ো অ্যাভেলেবিলিটি আমি যে ক্যালকুলেট করব তার আগে আমি লিখেছি ওরাল ভার্সাস আইভি। তাহলে এই জিনিসটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি, এই জিনিসটা কি আমরা কি বলছি এরিয়া আন্ডার কার্ভ। এখন এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বোঝার আগে আমাকে ওরাল ভার্সাস আইভি জিনিসটা বোঝানোর জন্য আমরা আগে জিনিসটাই জাস্ট রিক্যাপ করেছি যে ওরালে নেভার 100% বায়ো অ্যাভেলেবিলিটি আমরা পাবো না কখনোই, কারণ কি এই যে এত বড় রাস্তা ঘুরে আসতে হচ্ছে। আচ্ছা, হেপাটিক ফসফরাস মেটাবলিজম আছে, অনেক ফ্যাক্টরের সাথে জড়িত, তাই তো? তাহলে আমি যেটা ওরালে পাবো না সেটা আমি আইভি যদি আমি ইন্ট্রাভেনাস দিই তাহলে এটা 100% পাবো ডেফিনেটলি, কারণ ডিরেক্টলি আমি এটা সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি। আইভি হতে পারে, ইন্ট্রাকার্ডিক হতে পারে। আচ্ছা, তাহলে এটার কোনো এত বড় রাস্তা ঘুরে আসার দরকার নাই, ডিরেক্ট আমি পাঠাচ্ছি এবং এটা হেপাটিক ফসফরাস মেটাবলিজমে যাওয়ার তো প্রশ্নে আসলে বাইপাস দ্য হেপাটিক ফসফরাস মেটাবলিজম। আচ্ছা, গেল। এখন আমরা বলছি যে হাউ টু ক্যালকুলেট ইট। এখন এটা আমি ক্যালকুলেশন করার জন্য আমার দুটো জিনিস জানতে হয়েছে, কি মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, আমরা বলছি সেই মিনিমাম কনসেন্ট্রেশন যেটা জাস্ট মানে তার অ্যাকশন শুরু করার জন্য, স্টার্ট করার জন্য যে মিনিমাম ইফেক্টিভ মানে যে মিনিমাম কনসেন্ট্রেশন দরকার সেটাকে আমরা বলছি মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন। আর একটা কি বলছি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, মানে এই সেফ কনসেন্ট্রেশন আমরা সেই ড্রাগকে ততটুকু কনসেন্ট্রেশনকে সেফ বলবো যখন আমরা ইউজ করলে পরে থেরাপিউটিক অ্যাক্টিভিটি বেশি হবে ইন কম্পারিজন টু সাইড ইফেক্ট। তাহলে যখনই একটা ড্রাগ আমার এই লাইনকে ক্রস করে যাবে তখনই আমরা বলছি যে এই লাইন ক্রস করা মানেই তার থেরাপিউটিক অ্যাক্টিভিটি কম হবে, সাইড ইফেক্ট বেশি হবে। আচ্ছা, তাহলে আমার ড্রাগটা থাকতে হবে থেরাপিউটিক ইন্ডেক্স উইন্ডোর মধ্যে, থেরাপিউটিক উইন্ডোর মধ্যে। এই উইন্ডোর মধ্যে যদি থাকে তাহলে আমি সেটাকে বলছি কি সেফ। আচ্ছা, তাহলে এখন আমি বায়ো অ্যাভেলেবিলিটি ওরাল এবং ইন্ট্রাভেনাস এই দুটোর গ্রাফ একে প্লট করে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি দুটো ড্রাগের বিভিন্ন ডোসেস ফর্মের কম্প্যারিজন করলে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি সম্বন্ধে একটা ধারণা পেতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল আমার বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো আরেকটা কি টার্ম বললাম, বায়ো ইকুইভ্যালেন্স। হ্যাঁ, বায়ো ইকুইভ্যালেন্স জিনিসটা কি, বায়ো ইকুইভ্যালেন্স। আচ্ছা, এটা বলেছি বায়ো অ্যাভেলেবিলিটি, তাই তো? এখন আমি কি বলছি বায়ো ইকুইভ্যালেন্স, তাই তো? এই জায়গাটা জাস্ট মিশিয়ে দিই আমি বোঝার জন্য। আচ্ছা, এই জিনিসটা আমাদের কাছে কি? আচ্ছা, এটা অনেক সময় পরীক্ষা দেওয়া হয়, বায়োটা অনেক সময় ধরা হয়। আচ্ছা, তো বায়ো ইকুইভ্যালেন্স কি? এটা যদি ডেফিনেশন আকারে বলি তাহলে জিনিসটা কঠিন, আমরা সহজ করে বলবো। ডেফিনেশন হলো দ্য অ্যাবসেন্স অফ significant difference। হ্যাঁ, আচ্ছা, significant difference in the rate and extent। তাহলে রেট এবং এক্সটেন্টে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না। কখন?
to which active ingredients or active moiety of pharmaceutical equivalents or pharmaceutical alternatives, কথাগুলো বুঝতে হবে, pharmaceutical equivalents or pharmaceutical alternatives become available at the site of drug action. When the administered at the same molar dose under similar condition in appropriately designed study. তাহলে এই যে কঠিন কঠিন কথাগুলো বললাম, এটা সহজভাবে বলি। বায়ো ইকুইভ্যালেন্স হলো যে দুটো প্রোডাক্ট, হ্যাঁ, যেমন কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা ব্র্যান্ড প্রোডাক্ট আর একটা হলো পটেনশিয়ালি টু বি মার্কেটেড জেনেরিক প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এদের ফার্মাকোকাইনেটিক স্টাডি করার জন্য যেই মেজারগুলো আমার মানে যেটা আমার দরকার, দ্যাট ইজ দ্য বায়ো ইকুইভ্যালেন্স। আর একটু সহজ করে বললে বায়ো ইকুইভ্যালেন্স হলো যে আমি দুটো প্রোডাক্ট, একটা হলো কমার্শিয়ালি অ্যাভেলেবল ব্র্যান্ড প্রোডাক্ট যেটা অলরেডি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এবং পটেনশিয়ালি টু বি মার্কেটেড জেনেরিক প্রোডাক্ট দ্যাট ইজ দ্য ক্যান্ডিডেট প্রোডাক্ট। এই দুটোর আমি কি দেখবো? বায়ো ইকুইভ্যালেন্স। হ্যাঁ, তাহলে এই দেখার জন্যই আমার দরকার বায়ো ইকুইভ্যালেন্স। হ্যাঁ, এটাই হলো বায়ো ইকুইভ্যালেন্সের সিগনিফিকেন্স, যে আমি কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা ব্র্যান্ড প্রোডাক্টের সাথে পটেনশিয়ালি টু বি মার্কেটেড জেনেরিক প্রোডাক্ট দ্যাট ইজ ক্যান্ডিডেট প্রোডাক্টের ফার্মাকোকাইনেটিক আমি কম্পেয়ার করবো। আচ্ছা, যখন ফার্মাকোকাইনেটিক ফিজিবল না তখন কি করব? লাইক ইনহেরিট গ্লুকোকর্টিকয়েড, তখন ফার্মাকোডাইনামিক স্টাডি করব। ফার্মাকোডাইনামিক স্টাডি তখন স্টাডি করা হয়। এখন কথা হচ্ছে যে এই কষ্ট করে আমি ফার্মাকোকাইনেটিক, এই বায়ো ইকুইভ্যালেন্ট এবং বায়ো অ্যাভেলেবিলিটি, এইগুলো আসলে আমার জানা দরকার কি? আসলে বলা হচ্ছে যে ফার্মাকোকাইনেটিক স্টাডি, বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি, একটা আমি যেটা ক্যান্ডিডেট টু বি মার্কেটেড পাইপলাইনে যেটা আছে সেটার সাথে অলরেডি অ্যাভেলেবল বা যেটা মার্কেটে আছে তার সাথে যদি আমি ক্যান্ডিডেট প্রোডাক্টের কম্পারিজন করতে চাই, তাহলে এই ফার্মাকোকাইনেটিক স্টাডিটা বায়ো অ্যাভেলেবিলিটির অ্যাডুকুয়েট নলেজ ছাড়া কখনোই সম্ভব না। তাহলে আমি যদি বায়ো অ্যাভেলেবিলিটি আগে না বুঝি, তাহলে আমি বায়ো ইকুইভ্যালেন্স স্টাডিটা করতে পারবো না। বায়ো ইকুইভ্যালেন্স আমি কখন করব? অলরেডি বাজারে যেটা আছে প্রোডাক্ট, সেটার সাথে যে ব্র্যান্ডটা আমার বাজারে আছে সেটার সাথে আমি যখন কি একটা নতুন কমার্শিয়ালি যেটা এখনো আসেনি, যেটা ক্যান্ডিডেট প্রোডাক্ট, তার ফার্মাকোকাইনেটিক কম্প্যারিজন করতে চাই অলরেডি অ্যাভেলেবলের সাথে ক্যান্ডিডেট প্রোডাক্টের সাথে, তাহলে তার এই যে ফার্মাকোকাইনেটিক কম্পেয়ার করব উইদাউট বায়োঅ্যাভেলেবিলিটি নলেজ ইটস নট পসিবল। তাহলে আমার বায়োঅ্যাভেলেবিলিটিটা কখন দরকার, এই নলেজটা কখন দরকার? বায়ো ইকুইভ্যালেন্স যদি আমি স্টাডি করতে যাই তখনই আমার দরকার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে বায়ো ইকুইভ্যালেন্স, বায়ো অ্যাভেলেবিলিটির সিগনিফিকেন্স হলো the comparing the different formulation of the same drug. For comparison, different formulation of same drug produced by the different companies. হ্যাঁ, আচ্ছা, আর বায়ো ইকুইভ্যালেন্স আমরা কি বলছি? যে সিগনিফিকেন্সটা কি? ইট ইজ ডান ফর কম্পারিজন বিটুইন টু প্রোডাক্টস, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক অফ টু প্রোডাক্টস, কমার্শিয়ালি অ্যাভেলেবল ব্র্যান্ড প্রোডাক্ট, potentially to be marketed generic product, that is the candidate product. এটা হলো তার ফার্মাকোকাইনেটিক স্টাডি কম্পেয়ার করার জন্য। যদি ফিজিবল না হয় লাইক ইনহেল গ্লুকোকর্টিকয়েড, তখন আমি কি করব? ফার্মাকোডাইনামিক স্টাডিটা করব। আচ্ছা, এইটাই হলো বায়ো ইকুইভ্যালেন্সের সিগনিফিকেন্স। বায়ো ইকুইভ্যালেন্স আমরা কাকে বলেছি? দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট টু হুইচ active ingredient or active moiety of pharmaceutical equivalents or pharmaceutical alternatives become available at the site of drug action when administered at the same molar dose under similar condition in a appropriately designed study. তাহলে এটা হলো বায়ো ইকুইভ্যালেন্স। হ্যাঁ, আমাদের তাহলে আজকের পড়া এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে আমরা শুরু করব মেটাবলিজম, এবং এই ক্লাসের সাথে এই রেকর্ডেড ক্লাসটার সাথে নিচের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের আগের ক্লাসের পিডিএফ, লেকচার পিডিএফ এর লিঙ্ক। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করছি।